কানাডার বাৎসরিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করার যে বাজেট, এর মধ্যে সেকেন্ড মোস্ট যে সেক্টর সেটি হচ্ছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ। তো এই ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপে 2024 সালে কানাডা গভর্নমেন্ট 1,14,000 ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করবে। তো এই ভিসাগুলো কারা পাবে? যারা ফ্যামিলি ক্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে। ফ্যামিলি ক্লাস ক্যাটাগরির মধ্যে কোন কোন শ্রেণী পড়ে? এর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয় স্পাউজাল স্পন্সরশিপ ক্যাটাগরি, চিলড্রেন, গ্র্যান্ডচিলড্রেন এবং হচ্ছে প্যারেন্ট গ্র্যান্ডপ্যারেন্ট। মোট কথা হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট করার জন্যে আলাদা যে একটি প্রোগ্রাম, যেটি সেকেন্ড মোস্ট ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, সেটি হচ্ছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ বা ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি। তো সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় হচ্ছে ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরিতে, সেকেন্ড মোস্ট হচ্ছে এই ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে। ফ্যামিলি ক্লাস ক্যাটাগরির একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পাউজাল স্পন্সরশিপ, এবং এখানে চিলড্রেনরাও অন্তর্ভুক্ত হতে পারে। তাদের বিষয় নিয়ে একটু ক্লিয়ারলি আপনাদের সামনে খোলাসা করার তাগিদেই আজকেই মূলত আমাদের আজকের এই আলোচনার অবতারণা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তারা এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন। অনেক সময় প্রায় আপনারা প্রশ্ন করেন ফ্যামিলি ভিসা কিভাবে হবে, ফ্যামিলি নিয়ে। অ্যাকচুয়ালি ফ্যামিলি বলতে আপনারা কি বোঝেন সেটা বুঝতেছি না, কী মিন করেন আপনারা, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় আপনাদের প্রশ্ন দেখে। তো এই আজকের এই আলোচনাটা থেকে কিছুটা হলেও আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যারা এভাবে আসতে চান তাদের জন্য এই ওয়েগুলো সহজ হবে, এবং এটা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাকে আরও শানিত করবে, এটা আমরা বিশ্বাস করি। যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ কিংবা বাচ্চাদের ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে এটা একটা দিগন্ত আপনাদের জন্য উন্মোচন করবে। কারণ একসাথে পুরো ফ্যামিলি অনেক সময় আবেদন করতে চান না, খরচের বিষয় থাকে, অ্যাকোমোডেশনের বিষয় থাকে, ফান্ড দেখানোর বিষয় থাকে। এই জন্য অনেক সময় প্ল্যান করেন যে আগে আপনার হাজব্যান্ড কানাডাতে যাক ইমিগ্র্যান্ট হয়ে, তিনি গেলে তার রেফারেন্সে কোনো ওয়েতে পরবর্তীতে ওয়াইফ এবং বাচ্চাদের নেওয়া যায় কিনা, এই ধরনের পরিকল্পনা যারা করেন তারাও এই প্রোগ্রাম মানে এই আলোচনাটি শুনতে পারেন। আবার দেখা গেলো যে অনেক স্টুডেন্টরা যারা কানাডাতে কনভার্ট হচ্ছেন স্টুডেন্টে থেকে পিআরে, তারা তো অ্যাকচুয়ালি ম্যারিড হয়ে কানাডাতে ঢোকেন না, তিনি হয়তো পিআর হোল্ডার হয়ে যাচ্ছেন। পরবর্তীতে তার যাকে বিয়ে করতেছেন তিনি তো আসলে কানাডার সিটিজেন না বা পিআর হোল্ডার না, তাকে কীভাবে আপনি কানাডার সিটিজেন করবেন, পিআর করবেন, পিআরের পরে না সিটিজেন, সেটার ওয়েটা আপনি এখান থেকে পাবেন। ওয়ার্কার হিসেবে কানাডাতে ঢুকেছেন, ফ্যামিলি নেন নাই সাথে করে, ফ্যামিলিকে কীভাবে পরে নেবেন, তাদের জন্য এই ক্যাটাগরি। কিংবা দেখা গেলো যে ব্যাচেলর হিসেবে ওয়ার্কার হিসেবে ঢুকেছেন, বিয়ে শাদী করেছেন, তাকে আপনি কানাডাতে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে নিতে চান, নিজেও হয়েছেন, পরবর্তীতে তাদেরকেও নিতে চান, তাদের জন্য এই ক্যাটাগরি। তো এখানে অনেকগুলো বিষয় রিলেট করে, আশা করছি বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে, তথ্যগুলো আপনাদেরকে নানাভাবে আপনার সমৃদ্ধ করবে, আপনাদের জ্ঞানকে শানিত করবে, এটা আমরা বিশ্বাস করি। আনুষঙ্গিক অনেক কথা বলা হলো। দেয়ার আর টু পাথওয়ে ফর স্পাউজাল স্পন্সরশিপ। এখানে দুইটি পদ্ধতিতে মূলত এই স্পাউজাল স্পন্সরশিপটি করা যায়। এখানে মোস্ট অফ দ্য ইমিগ্রেন্ট ভিসা যেহেতু স্পাউজাল, অর্থাৎ হাজব্যান্ড যদি কানাডার পিআর বা সিটিজেন হয় তাহলে তার ওয়াইফ এটার জন্যে আবেদন করতে পারবে পিআরের, অথবা ওয়াইফ যদি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হয়, তার হাজব্যান্ড যদি নন ক্যানাডিয়ান হয়, নন সিটিজেন বা নন পিআর হোল্ডার হয়, তাকে এখানে আবেদনের মধ্যে ইনক্লুড করার এই সুযোগটি গভর্নমেন্ট দেয়। এবং সাথে যদি বাচ্চা থাকে, যারা মাইনর চিলড্রেন, তারাও কিন্তু অটোমেটিক্যালি এই প্যাকেজের মধ্যে পড়ে যাবেন। এই বিষয়টি আশা করছি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দুইটি ক্যাটাগরি, একটি হলো যে হাজব্যান্ড যিনি পিআর হোল্ডার বা সিটিজেন, তার সাথে হয়তো বা নতুন করে বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পরে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কিংবা ভিজিটর হিসেবে তার নতুন বউ হোক, নতুন হাজব্যান্ড হোক, তিনি কানাডাতে অবস্থান করতেছেন, তিনি এখনও কানাডার পিআর হোল্ডার হননি। তো সেই ব্যক্তিটি কানাডাতে অবস্থান করতেছেন ভিজিটর হিসেবে, অথবা সেটার রেফারেন্সে পরবর্তী ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে, কিন্তু সিটিজেন না। তো হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়েই কানাডাতে থাকা অবস্থায় তাদের একজন যে পিআর হোল্ডার তার রেফারেন্সে আরেকজনকে পিআর করার যে প্রোগ্রাম, সেটাকে বলা হচ্ছে ইনল্যান্ড স্পন্সরশিপ। এই হলো বিষয়। আর একটা হচ্ছে আউটল্যান্ড স্পন্সরশিপ, সেটাও ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে যে হাজব্যান্ড অথবা ওয়াইফ যিনি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার, তার স্পাউস রয়েছে আউট অফ কানাডাতে, হতে পারে তার নিজের দেশে, হতে পারে অন্য কোনো কান্ট্রিতে। কারণ অনেক ফরেনাররা দেখা গেল যে তিনি হয়তো বাংলাদেশ থেকে গেছেন, তিনি হয়তো কোনো ইরানি মেয়েকে বিয়ে করেছেন, তিনি হয়তো পরিচিত ছিল কোনোভাবে, অনেক ধরনের ঘটনাই ঘটে। যাই হোক, আমরা ধরে নিলাম সেই যে ব্যক্তি বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে গেছে, পরবর্তীতে একজন মেয়েকে পছন্দ হইলো,
তিনি বাংলাদেশে বিয়ে শাদী করে মেয়েটাকে রেখে সে কানাডাতে চলে গেছে। এখন যাকে বিয়ে শাদী করলো তো তাকে তো কানাডাতে যেতে হবে, হাজব্যান্ড কানাডার পিআর হোল্ডার হয়ে গেছে। তো এখন তার ওয়াইফকে নেওয়ার জন্যে সে হাজব্যান্ড যে কানাডার যে স্পন্সরশিপ ক্যাটাগরিতে আবেদন করবে সেটাকে বলা হচ্ছে আউটল্যান্ড স্পন্সরশিপ। আশা করছি আমি ইনল্যান্ড এবং আউটল্যান্ড আপনাদেরকে ক্লিয়ার করেছি। এবার কন্ডিশনগুলো দেখুন। এখানে এলিজিবিলিটির ক্ষেত্রে ইন বোথ ইনস্ট্যান্সেস অর্থাৎ আউটলাইন ইনল্যান্ড দুই ক্ষেত্রে স্পন্সর মাস্ট মিট সার্টেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। তো এটা ইউজুয়ালি আপনাদের কান্ট্রির রুলস অনুযায়ীও এগুলোর মধ্যেই পড়ে যে 18 বছরের নিচে হলে তো আসলে বিয়ে ওটা ধরাই হয় না লিগালি। এখানে নাম্বার 1 কন্ডিশন হলো বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ কমপক্ষে 18 বছর বয়স হতে হবে। এরপরে তার স্পাউস কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার হতে হবে এবং কানাডাতে পার্মানেন্টলি বসবাস করতে হবে। বি পার্মানেন্ট রেসিডেন্ট লিভিং ইন কানাডা অর কানাডিয়ান সিটিজেন। তো পার্মানেন্ট রেসিডেন্ট হলে কানাডাতে বসবাস করতে পারে, যদি সিটিজেন হয় তাহলে কানাডাতে বসবাস করতেও পারে, সে কানাডার বাইরেও বসবাস করতে পারে। কিন্তু সিটিজেন হোল্ডার হয়ে গেলে, সিটিজেনশিপ পেয়ে গেলে তখন আসলে তার অনেক ব্যারিয়ারই থাকে না বললেই চলে। এ হলো বিষয়। নট বি ইন প্রিজন, ব্যাংক্রাফট, আন্ডার এ রিমুভাল অর্ডার অর চার্জড উইথ এ সিরিয়াস অফেন্স। অর্থাৎ কারো যদি জেল জরিমানা হয়ে থাকে, কেউ যদি ব্যাংকে দেউলিয়া হয়, কার যদি কানাডা থেকে রিমুভাল অর্ডার চলে আসে, কেউ যদি কোনো একটা অপরাধে চার্জড হয়, কোনো একটা সিরিয়াস অফেন্সে, এই ধরনের কোনো ব্যক্তিরা এই ক্যাটাগরিতে আবেদনের যোগ্য হবেন না। অথবা দেখা গেল তিনি আগে কখনো এই ধরনের ক্যাটাগরিতে আবেদন করেছেন, হতে পারে এমনও এখন যে ছেলের সাথে বিয়ে হয়েছে এই মেয়ের, সে হয়তো আগে অন্য কারো ওয়াইফ ছিল, তখন হয়তো সে আবেদন করেছিল। তো লাস্ট 5 ইয়ার্সের মধ্যে তার যদি এরকম কোনো আবেদন থাকে তাহলেও এটি আবেদন করার জন্য এলিজিবল হবে না। তো এখানে কি করা হবে আর কি হবে না দুটো আপনারা জানতে পারলেন। এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্পাউসকে স্পন্সর করা হচ্ছে, অর্থাৎ যে হাজব্যান্ড কানাডাতে আছেন তিনি তার দেশীয় ওয়াইফকে কানাডাতে নেবেন। তো সে কানাডাতে যাওয়ার পরে তার যত মৌলিক চাহিদা রয়েছে সেগুলো পূরণ করার জন্যে একটি আন্ডারটেক বা একটি এফিডেভিটে তাকে বা ফিনান্সিয়াল একটি এগ্রিমেন্টে আন্ডারটেকিং, যেটা ফিনান্সিয়াল আন্ডারটেকিংয়ে তাকে সাইন করতে হয় যে তার স্পাউসকে কানাডা আনার পরে তার মৌলিক সকল খরচ তিনি বের করবেন। এখন স্পাউস চাকরি করুক না করুক, স্পাউসকে একদম বসে রেখে খাওয়াবে, ভরণ পোষণ সব কিছু করবে, এই কন্ডিশনেই তিনি একটি সিগনেচার করেন বা সাইন করেন। এটাই হলো বিষয়। এরপরে স্পাউস আসার পরে তার সুবিধা মতো জব করতে পারে, নাও করতে পারে, কিন্তু গভর্নমেন্ট কোনো ধরনের রিস্ক নিতে চায় না, এই জন্যই এই নিয়মটি এভাবে করেছে। দিস মিনস দে আর লিগালি বাউন্ড টু সাপোর্ট দেয়ার ফরেন ন্যাশনাল স্পাউস অর কমন ল পার্টনার অ্যান্ড সাপ্লাই দেয়ার বেসিক নিডস ফর আপ টু 3 ইয়ার্স। অর্থাৎ 3 বছর পর্যন্ত যে ব্যক্তিকে স্পন্সর করা হচ্ছে তার সকল খরচ বেয়ার করবে যিনি স্পন্সর করতেছেন। ইভেন এখানে একটা কন্ডিশন বলা আছে, ইভেন ইফ দি রিলেশনশিপ ডিজলভস, অর্থাৎ যে মেয়েকে তিনি ওয়াইফ হিসেবে কানাডাতে আনতেছেন 3 বছর পর্যন্ত তার সব খরচ বহন করবেন। এখন সেই মেয়ে কানাডাতে আসার পরে 6 মাস পরে যদি সে ডিভোর্স দিয়ে দেয়, তারপরেও কিন্তু তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু এখানে সিগনেচার করতেছেন। বিষয়টা কিন্তু একদম নর্মাল বিষয় না, সিরিয়াস বিষয়। তো এই জন্য বিয়ে শাদী করার ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। অনেক কিন্তু ছলচাতুরি, অনেকে দেখা গেল যে একজন কানাডিয়ান পিআর হওয়ার জন্যে আরেকজন পিআরকে নানাভাবে প্রলুব্ধ করতে পারে, এই ধরনের ঘটনাও ঘটে আমরা জানি। সো খরচের বিষয় তো আছে, মাথায় রাখতে হবে। এরপরে এখানে যে বিষয়টি বেসিক নিডস বলতে আসলে কী বোঝায়, যে বেসিক নিডসগুলো 3 বছর ধরে পূরণ করতে হবে যিনি কানাডার সিটিজেন বা পিআর যেটাতে তিনি সাইন করতেছেন। এখানে বেসিক নিডসের মধ্যে রয়েছে ফুড, ক্লোদিং, শেল্টার, আদার নিডস ফর এভরিডে লিভিং। প্রত্যাহিক জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন, যেটা না হলে মানুষের জীবন চলে না, সব ধরনের খরচই বিয়ার করতে হবে। ডেন্টাল কেয়ার, আই কেয়ার, আদার হেলথ নিডস দ্যাট আর নট কাভার্ড বাই পাবলিক হেলথ সার্ভিস, অর্থাৎ যেগুলো গভর্নমেন্টের থেকে ফ্রি অফ কস্টে পাওয়া যায় সেগুলো ছাড়া ডেন্টাল কেয়ার, আই কেয়ার, হেলথ নিডস, এগুলো সবগুলোই খরচই আপনাকে বিয়ার করতে হবে। ফাইনালি এলিজিবিলিটি ফর দি পাথওয়ে ইজ অলসো ডিটারমাইন্ড বাই দি রিলেশনশিপ।
এই ধরনের সবগুলো কন্ডিশন হয়ে গেল। এবার আপনাকে প্রুভ করতে হবে যে আসলেই ওই ব্যক্তি যাকে আপনি আনতেছেন তিনি ম্যারিড। কারণ অনেকে ভুয়া সার্টিফিকেট, ভুয়া ম্যারেজ সার্টিফিকেট নিয়েও এটাকে একটা বাণিজ্যিক পণ্য হিসেবে পরিণত করে। আপনারা জানেন যে লন্ডন কেস, ভুয়া ম্যারেজ দেখায় অনেক লন্ডনীরা, অনেক সিলেটিরা আপনারা জানেন যে লন্ডনের এখন সিটিজেন হয়ে গেছেন। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু অবজারভেশন আছে কানাডা ইমিগ্রেশনের, এই বিষয়গুলো খেয়াল রাখে তারা। তো এখানে কন্ডিশন হলো স্পাউস হলে লিগালি ম্যারিড হইতে হবে, কমন ল পার্টনার হতে পারে, কনজুগাল পার্টনার হতে পারে, এই ধরনের কিছু বিষয় রয়েছে। আইআরসিসি হ্যাজ এ সার্ভিস স্ট্যান্ডার্ড। এখানে যেটার দি টাইম দি ডিপার্টমেন্ট ডিমস রিজনেবল টু প্রসেস অ্যান অ্যাপ্লিকেশন অফ 12 মান্থ ফর স্পাউজাল স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন বোথ ইনল্যান্ড অ্যান্ড আউটল্যান্ড। অর্থাৎ আরসিসি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে এখানে 12 মাসের মধ্যে তারা এইগুলো প্রসেসিংগুলো কমপ্লিট করবে। তো পিআর প্রোগ্রামে ইউজুয়ালি সময় বেশি লাগে, কিন্তু এই ক্যাটাগরিতে, এই ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে, আপনার স্পাউজাল স্পন্সরশিপ ক্যাটাগরিতে পিআর হতে খুব কম সময় লাগে। এবং স্পাউজাল স্পন্সর যারা রয়েছে তারা যদি ভিজিটার ভিসা আবেদন করে তাতে কিন্তু মাত্র 30 দিনের মধ্যে ভিসার হয়ে যায়। ভিজিটার ভিসাও কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায়, রিফিউজও হতে পারে কিন্তু রেজাল্টটা খুব দ্রুত হয়ে যায়। এবার আসি ইনল্যান্ড স্পন্সরশিপ। ইনল্যান্ড স্পন্সরশিপে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো ফিল আপ করতে হবে, বা এখানে আপনাদের বোঝার জন্য বিষয়টি আরও ক্লিয়ার করব। দোজ হু চুজ দি ইনল্যান্ড স্পন্সরশিপ পাথওয়ে for their spouse and partner must ensure that the foreign national has a valid temporary resident status in Canada as a visitor or with a work or study permit. আমি বিষয়টি একদম ব্যাখ্যা আকারে আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কতটুকু পারবো জানি না। দেখা গেল যে মিস্টার রহিম তিনি কানাডার একজন সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট। তিনি একজন মেয়েকে বিয়ে করেছেন ইন্ডিয়াতেই, ধরুন ইন্ডিয়াতে একজন মেয়েকে বিয়ে করলেন, ইন্ডিয়ার তিনি কলকাতায় থাকেন। তো বিয়ে করার সময় সেই মেয়ে একদমই, তার কোনো স্ট্যাটাস ছিল না কানাডাতে। তো এরপরে কি হলো, তাকে ভিজিটার ভিসায় কানাডাতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে যেহেতু বয়স কম, সেই পরবর্তীতে স্টুডেন্ট হয়ে গেল, অথবা দেখা গেলো যে সে তার দেশে থাকাকালীন সে পড়াশোনা শেষ করেছে। তো তখন সে কানাডাতে এসে কী করলো, ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট হলো। তো তখনও কিন্তু সে পিআর হোল্ডার হয়নি, সে ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার অথবা ভিজিটর অথবা স্টুডেন্ট, যে কোনো একটি স্ট্যাটাস নিয়ে কানাডাতে আসে। এখন তাকে পিআর কনভার্ট করার জন্যে তার স্পাউস এখানে ওই সেই এগ্রিমেন্টগুলো সাইন টাইন করে তার জন্য আবেদন করতেছে, সেটাই হচ্ছে ইনল্যান্ড স্পন্সরশিপ। হ্যাঁ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কানাডাতে অবস্থান করতেছেন। ওয়াইফের স্ট্যাটাসটা হবে হয় স্টুডেন্ট, হয় ভিজিটর, না হলে ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার, যে কোনো একটি টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় নিয়ে থাকবে, লিগাল ভিসা নিয়ে থাকতে হবে। এখানে রিফিউজি ক্লেমেন্ট হওয়া চলবে না। রিফিউজি ক্লেমেন্ট হলে তিনি এখানে স্পন্সরশিপে এখানে আসবে না, এটা আমি যতটুকু জানি তার আরকে বলতেছি। If already living in Canada, the sponsored partner may be eligible to apply for spousal open work permit. অর্থাৎ spousal open work permit থাকতে পারে। at the same they submit their application for permanent resident. তো এই কন্ডিশন নিয়ে তারা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করবেন। স্পাউস অ্যান্ড কমন ল পার্টনার মাস্ট লিভ টুগেদার হোয়েন দি অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। তো ইনল্যান্ড স্পন্সরশিপের সময় অবশ্যই তারা একসাথে বসবাস করবেন, সেটার পর্যাপ্ত প্রমাণ থাকতে হতে পারে, দিতে পারেন। কীভাবে প্রমাণগুলো দিবেন, ধরুন একসাথে বসবাস করেন, একটি লিজ এগ্রিমেন্ট দিলেন, সেই লিজ এগ্রিমেন্টে হাজব্যান্ড ওয়াইফ দুজনের নাম আছে, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন, সেই ব্যাংক থেকে আপনাদের খরচগুলো হয়, এরপর আপনারা চেক ইস্যু করেন, সেই চেকে বাড়ি ভাড়া প্রমাণ করেন। মোট কথা একসাথে যে বসবাস করতেছেন সেটার একটি প্রুফ আপনারা এভাবে একদম গভর্নমেন্টের সিল সাপোর্ট দিয়ে বা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের সিল দিয়ে আপনি এটা প্রুফ করতে পারেন যে হ্যাঁ আপনারা অ্যাকচুয়ালি একসাথে আছেন বছরখানিক, এরকম বিষয়গুলো আপনারা প্রুফ করতে পারেন। তো এখানে একটা বিষয়, অলসো আরসিসি রিকমেন্ডস দ্যাট অ্যাপ্লাইং ফর পার্মানেন্ট রেসিডেন্সি আন্ডার ইনল্যান্ড স্পন্সরশিপ ডু নট লিভ Canada. If they do leave, they may not be able to enter, especially if they need visitor visa. এখানে আরেকটি বিষয় আপনাদেরকে সতর্কতার স্বার্থে বলে রাখি, সেটা হলো ইনল্যান্ড স্পন্সরশিপ ক্যাটাগরিতে আবেদন করার পরে হঠাৎ করে দেখা গেলো স্পাউস তিনি কানাডার বাইরে চলে গেলেন, তিনি দেখা গেলো তার কলকাতায় চলে গেলেন, এরপরে কিন্তু তিনি আর সহজে কিন্তু অন্য কোনো ভিসাতে ঢুকতে পারবেন না, তখনও কিন্তু তিনি এই ইনল্যান্ড ক্যাটাগরির মধ্যে আর ইলিজিবল থাকবেন না। এই বিষয়টি কিন্তু আপনাদের কেয়ারফুলি মনে রাখতে হবে যে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার কানাডা ছেড়ে যাওয়ার চিন্তা করা যাবে না। এবার আপনাদেরকে আউটল্যান্ড স্পন্সরশিপ নিয়ে ক্লিয়ার করি। আউটল্যান্ড স্পন্সরশিপ মানে কি, যাকে স্পন্সর করা হচ্ছে সেই ব্যক্তিটি কানাডার বাইরে অবস্থান করতেছেন,
কখন যখন তাকে পিআর ভিসাটা ইস্যু করা হচ্ছে সেই সময় তিনি কানাডার বাইরে অবস্থান করতেছেন। এক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে যে আউটল্যান্ড স্পন্সরশিপ নিয়ে আপনি যে কানাডাতে এন্ট্রি করতে পারবেন না তা কিন্তু না। জাস্ট আপনি এটি জাস্ট প্রোগ্রামিং সিস্টেমটা যে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে যখন এন্ট্রি করবেন তখন কানাডার বাহির থেকে আপনাকে ঢুকতে হবে সেই ভিসা নিয়ে। এই বিষয়টি আমি আরও ক্লিয়ার করতেছি আপনাদেরকে। আউটল্যান্ড স্পন্সরশিপ ইজ অফেন ফর কাপলস হু আর অ্যাবল টু লিভ টুগেদার ইন কানাডা, who are not able to live together in Canada. Spouse, common law partner and conjugal partner are eligible to apply if they meet all other spousal sponsorship condition. Most often the sponsor lives in Canada. The foreign national may travel back and forth to Canada while they wait for a decision on their application. Outward sponsorship may also be preferred pathway for sponsor partners living in Canada who know that they will need to leave Canada and return while their application is being processed. আমি বিষয়টি একটু ক্লিয়ার করি। সেটা হলো যে আপনি যখন এই স্পন্সরশিপ ক্যাটাগরিতে আবেদন করবেন তখন আপনাকে প্রুভ করতে হবে যে অ্যাকচুয়ালি আপনারা দু জায়গাতে রয়েছেন, একজন কানাডাতে আর একজন কানাডার বাইরে। এই অবস্থায় আবেদন শুরু করলেন। পরবর্তী সময়ে স্পাউস যদি ভিজিট ভিসা বা ওপেন ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট কানাডাতে আসেন, সমস্যা নেই, এটা বাধা হয়ে দাঁড়াবে না। তো তিনি আবেদন করেছেন কিন্তু আউটল্যান্ড ক্যাটাগরিতে আবেদন করেছেন, কিন্তু তিনি কানাডাতে চলে এসেছেন, যে কোনো কারণে হোক চলে এসেছেন। এরপরে যখন পিআর প্রসেসটা হবে সেই সময় কিন্তু তাকে কানাডার বাইরে যেতে হবে, কারণ ওই যে সে তো আউটল্যান্ড ক্যাটাগরিতে আবেদন করেছে। বাইরে যেতে হবে যখন আপনার পিআর ভিসার জন্য পাসপোর্ট রিকোয়েস্ট আসবে, তখন আপনি আউট অফ কানাডা থেকে পাসপোর্টটা জমা দেবেন, দেওয়ার পরে আপনি কানাডাতে নতুন করে এন্ট্রি করবেন পিআর হিসাবে। এই হলো বিষয়। এখানে পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝেছেন আপনারা। তো এই আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2024 সালে এক্সপেক্ট টু ওয়েলকাম 1,14,000 পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা থ্রু দিস পাথওয়ে। তো এর মধ্যে স্পাউজাল স্পন্সরশিপ, চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্টস স্পন্সরশিপ, প্যারেন্ট গ্র্যান্ডপ্যারেন্ট সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। স্পন্সরিং স্পাউস অ্যালাউস ফরেন ন্যাশনাল টু জয়েন দেয়ার Canadian citizen, spouse, common law or conjugal partners in Canada, eventually becoming permanent resident themselves. তো এই হলো বিষয়। আপনাদেরকে ফ্যামিলি ক্যাটাগরিতে যারা বিভিন্ন প্রশ্ন করেন, অ্যাকচুয়ালি ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি আবেদন কিন্তু এটাই। এছাড়া কানাডাতে যত পিআর প্রোগ্রাম আছে সেগুলো সবগুলোই ফ্যামিলি সবাই মিলে আবেদন করতে পারেন। ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামের যতগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলোতে কিন্তু ফুল ফ্যামিলি আবেদন করতে পারবেন। বাচ্চার বয়স যদি 22-এর উপরে হয় তখন সে বাচ্চাটা ইনক্লুড হবে না, তখন তো সে আর বাচ্চা থাকে না, তখন সে অ্যাডাল্ট হয়ে যায়। তো আপনার বিলো 22 পর্যন্ত তারা আপনার ফ্যামিলির সাথে যুক্ত হতে পারবে। এই ফুল ফ্যামিলি আপনারা আবেদন করতে পারেন। বাবা মাকে কখনোই কানাডাতে একসাথে আবেদন করানো যায় না। ইউরোপের অনেক কান্ট্রিতে আছে, কিন্তু কানাডাতে হাজব্যান্ড, ওয়াইফ, চিলড্রেন এটা মিলেই ফ্যামিলি পিআর অ্যাপ্লিকেশনগুলোতে এভাবে করা যায়। এলো বিষয়। আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ ধরে আলোচনাগুলো শুনলেন আশা করছি অনেকেই উপকৃত হবেন। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।